গল্পের আসর অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা আটকুঠুরি নয় দরজা। আজ অষ্টম পর্ব। কথা বাতাসের আগে ছোটে। আকাশলাল আজ মেলার মাঠে ভার্গিসের কাছে ধরা দেবে এমন খবর চাওয়ার হওয়া মাত্র সেটাই শহরের মানুষদের নিঃশ্বাস ভারী করে তুলল। যাকে ধরতে সরকার কত রকমের অত্যাচার চালিয়েছে, লক্ষ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে, কিন্তু কোনো কাজ হয়নি, সেই মানুষটি আজ স্বেচ্ছায় ধরা দিতে আসবে এমন বিশ্বাস করা অনেকের পক্ষেই কঠিন। কিন্তু মানুষ বিশ্বাস না করলেও কৌতূহলী হয়, আর সেই কারণেই মেলার মাঠ ঠিক থেকে জনতায় ভরে গেল। দেহাদি থেকে শহরের মানুষদের মনে একই চিন্তা, এমনকি ব্যাপার ঘটল যাতে আকাশলাল ধরা দিচ্ছে। যারা নির্বিবাদে থাকতে চায়, পুলিশের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলে, তারাও আকাশলাল সম্পর্কে এক ধরনের সহানুভূতি রাখে। আবার কেউ কেউ মনে করে বিপ্লবীরা নিজেদের স্বার্থে আকাশলালের অস্তিত্ব প্রচার করে। আসল আকাশলাল অনেকদিন আগেই মারা গিয়েছে। বোর্ডের যা ক্ষমতা, তাতে এদেশে থেকে নিজেকে লুকিয়ে রাখা অসম্ভব। অথচ পুলিশ মানুষটাকে ধরতে পারছে না। যে নেই তাকে ধরবে কি করে? আজ যখন খবরটা চাউর হলো, তখন কারো কারো বুক টনটন করে উঠল। ওই মানুষটা আত্মসমর্পণ মানে এদেশ থেকে বিপ্লবের সেই সম্ভাবনা মুছে ফেলা। নিজেরা যে করে হোক জীবনটাকে কাটিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চাগুলো ভবিষ্যতে যে আরামে থাকবে তার কোনো সম্ভাবনাই রইল না। কয়েকটা পরিবার নিজেদের আরও ধনী করতে করতে একসময় দেশটাকেই হয়তো বিক্রি করে দেবে। যারা দেশটাকে নিজের সম্পত্তি ভাবে, তারা তো স্বচ্ছন্দে সেটা করতে পারে। আকাশলালের সিদ্ধান্তকে সমর্থন করতে পারছিল না অনেকেই। অবশ্য তারা নিজেরাও জানে, শত্রুতা না করলেও আকাশলালের পাশে দাঁড়িয়ে বোর্ডের বিরুদ্ধে সংগ্রাম কখনো নামেনি। একটার পর একটা সংঘর্ষে যখন আকাশলালের দল ক্রমশ ছোট হয়ে এসেছে, তখনও ভয়ে নীরব দর্শক থেকে গেছে। কিন্তু আজ আকাশলালের আত্মসমর্পণকে তারা মানতে পারছিল না কিছুতেই। সেই দুঃখ নিয়ে জমা হয়েছিল মেলার মাঠে। কিন্তু অনেকেই মনে করছে আজ একটা চমৎকার নাটক হবে। আকাশলাল কখনোই ধরা দিতে আসতে না পারে। এত বছর ধরে যে ভার্গিসকে বোকা বানিয়েছে, সে খবরটা রটিয়ে দিয়ে মজা দেখবে। অথবা এমন একটা কাণ্ড বেলা 12টায় হবে যে ভার্গিসের মুখ চুপসে যাবে। সেই মজা দেখতেই অনেকে চলে এসেছে। মেলা উপলক্ষে বাইরে কিছু সাংবাদিকদের সঙ্গে এদেশেও সাংবাদিকরা ঘুরে বেড়াচ্ছিল। এত বড় একটা খবর কানে যাওয়া মাত্র তারাও ছুটে এসেছেন বাঁশ দিয়ে ঘেরা জায়গাটায়, যেখানে নাকি আত্মসমর্পণের ঘটনাটা ঘটবে। এমনকি পরিস্থিতি হলো, যার কারণে এরকম সিদ্ধান্ত নিতে হলো, তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল সাংবাদিকদের মধ্যে। পুলিশ যেমন আকাশলালকে খোঁজার চেষ্টা করে গেছে এবং সফল হয়নি, সাংবাদিকদের একই অবস্থা হয়েছিল। আকাশলালকে খুঁজে বের করে একটা জম্পেশ ইন্টারভিউ নিতে পারলে কাগজের প্রচার হু হু করে বেড়ে যেত, কিন্তু লোকটার কোনো হদিশি কেউ পায়নি। সাংবাদিকদের দলে একটি তরুণী সবার দৃষ্টি আকর্ষণ করছিল। মেয়েটি সুন্দরী তো বটেই, কিন্তু ওর পরনে জিন্স আর শার্ট, চুল ছোট করে ছাটা, কাঁধে ব্যাগ। মেয়েটির সৌন্দর্য রুক্ষতার বেড়া দিয়ে ঘেরা, কোনো মতেই পেলব অথবা কোরমুল নয়। বাঁশের বেড়ার ওপাশে ভার্গিসের জিপ এসে দাঁড়ানো মাত্র সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সেপাইরা এগোতে দিচ্ছিল না তাদের। এদেশেও সাংবাদিকরা অবশ্য সে চেষ্টা করছিল না। সরকার বিব্রত হতে পারে এমন লেখা তারা লিখতে পারে না। এখানকার বোর্ড সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করেন, যদিও সরকার বিরোধী কোনো কাগজের অস্তিত্ব এখানে নেই। বিদেশি রাষ্ট্র থেকে যেসব সাংবাদিকরা আসে, নিরাপত্তাজনিত কারণে তাদের সব জায়গায় যেতে দেওয়া হয় না, এবং এদের পাঠানো রিপোর্টের প্রতিবাদ করতে সরকার সবসময় ব্যস্ত থাকে। জিপে বসে ভার্গিস দেখলেন সাংবাদিকদের। তার মনে হলো এই লোকগুলোকে এখান থেকে সরানো দরকার। এই দেশে দুটো পত্রিকার সাংবাদিকরা এখন তার তাবেদার, কিন্তু বাইরে থেকে আসা লোকগুলো বেয়াদব। চেকপোস্টে এদের আটকে দেওয়া উচিত ছিল অন্য অজুহাতে। ভার্গিসের চোখ পড়ল মেয়েটির উপরে। সেপাইদের সঙ্গে তর্ক করছে বাঁশের বেড়ার ওপাশে দাঁড়িয়ে, চোখ টানার মতো ধারালো মেয়ে। এত সাংবাদিক নাকি? ইউরোপ আমেরিকার মতো ইন্ডিয়াতেও তাহলে মেয়েরা সাংবাদিকতার মাঠে নেমে পড়েছে।
ভার্গিস চুরুট ধরালেন। তারপর একজন অফিসারকে ডেকে নিচু গলায় কিছু বললেন। অফিসার এগিয়ে গেলেন জটলাটার দিকে। তারপর গলা তুলে বললেন, সিপি আপনাদের সঙ্গে আলাদা দেখা করতে চান। এখানে জনতার সামনে কোনো রকম ইন্টারভিউ নয়, আপনারা হেডকোয়ার্টার্সে গিয়ে অপেক্ষা করুন। এই সময় মেয়েটি প্রশ্ন করল, আকাশলাল কি আসছেই? অফিসার মাথা নাড়লেন। হ্যাঁ, তাই তো জানি। তাহলে সেই আসার মুহূর্তটাকে ধরে রাখার জন্য আমাদের এখানে থাকা দরকার। কিন্তু সিপি চাইছেন। বারবার সিপি সিপি করবেন না তো। ভদ্রলোককে বলুন গাড়ি থেকে নেমে এসে আমাদের সঙ্গে কথা বলতে। আমরা ওকে প্রশ্ন করতে চাই। মেয়েটির গলায় কর্তৃত্ব। অফিসার সামান্য ঝুঁকে জিজ্ঞাসা করলেন, ম্যাডামের নাম? আমি ইন্ডিয়া থেকে এসেছি। কাগজের নাম দরবার। অফিসার ফিরে গিয়ে ভার্গিসকে বললেন সব। ভার্গিস লোকটাকে দেখলেন। ওয়ার্থলেস। তোমাকে বলেছিলাম ওদের হটিয়ে দিতে। যাকগে, ওদের বলো সামনে থেকে সরে এসে ওই নো এন্ট্রি করার রাস্তায় ফাঁকা ফাঁকায় দাঁড়াতে। কাজ হয়ে গেলে তখন কথা বলবো। আর জানিয়ে দেবে, যেহেতু আমি সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করি, তাই জনতার ঠেলাঠেলির মধ্যে না রেখে ফাঁকা জায়গায় যাওয়ার অনুমতি দিলাম। ইচ্ছে হোক বা না হোক, সেপাইরা সাংবাদিকদের নো এন্ট্রি করা রাস্তাটার মুখে নিয়ে গেল। সেখানে অবশ্য আরামেই দাঁড়ানো যাচ্ছে এবং ঘেরা জায়গাটা পরিষ্কার। চোখের সামনে মেয়েটি ব্যাগ থেকে ক্যামেরা বের করে ছবি তুলতে আরম্ভ করতেই একজন অফিসার এগিয়ে এলো। ম্যাডাম, আমাদের দেশের আইন অনুযায়ী কোনো পুলিশ অফিসারের ছবি তোলা নিষিদ্ধ। মেয়েটি মাথা নাড়ল, কিন্তু ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে ফেলল না। ওদিকে ঢাকঢোল, কারানাকারা, সানাই এবং মানুষের গলা থেকে ছিটকে ওঠার শব্দাবলী মিলেমিশে এক জমজমে পরিবেশে গড়ে তুলেছিল মেলার মাঠে। পাহাড়ি গ্রামগুলো থেকে গ্রামীণ দেবীদের মাথায় নিয়ে ছুটে আসা দলগুলো একের পর এক মেলার মাঠে ঢুকে পড়ছিল। তাদের উৎসাহ দিচ্ছিল সমবেত জনতা। জিপের ভেতর বসে ভার্গিস ঘড়ি দেখছিলেন। যদি আকাশলাল মিথ্যে কথা বলে, তাহলে কিছুক্ষণের মধ্যেই অন্য পরিকল্পনা করতে হবে তাকে। যে লোকটা কখনো তার সঙ্গে যোগাযোগ করেনি, সে কেন খামোখা একবারে মিথ্যে কথা বলতে যাবে? কিন্তু এও তো ঠিক, লোকটার আত্মসমর্পণ করার ইচ্ছে বোকামির চেয়েও খারাপ ব্যাপার। সেটা আকাশলালের চেয়ে ভালো কেউ জানে না। যদি সত্যি হাতে আসে লোকটা, ভার্গিস চোখ বন্ধ করলেন। এতদিনের সব অপমানের প্রতিশোধ তিনি এমনভাবে নেবেন যা ইতিহাস হয়ে থাকবে। জিপের যেদিকে ভার্গিস বসেছিলেন তার সামনেই 4 জন সেপাইকে তিনি এমনভাবে দাঁড় করিয়ে রেখেছিলেন যাতে দৃষ্টি ব্যাহত না হয়, অথচ কেউ তাকে লক্ষ্যবস্তু করতে পারবে না। আজ কোনো ঝুঁকি নিতে চান না তিনি। মরিয়া লোক দিয়ে কিছু নমুনা তিনি জানেন। আজ যদি আকাশলালের সব পথ বন্ধ হয়ে যায়, তাহলে আত্মসমর্পণের নামে সোজা এগিয়ে এসে তাকে গুলি করতে পারে। লোকটাকে সার্চ করার আগে কোনো ঝুঁকি নয়। ভার্গিসের জিপটা দাঁড়িয়েছিল মাঠের একপাশে ঘেরা জায়গাটায়। তাড়াহুড়ে বাঁশ দিয়ে ঘেরা হয়েছিল ভার্গিসের নির্দেশে, এবং ভিড়ের চাপ পড়েছে বাঁশের ওপর। দূরের একটার পর একটা দেবীদের আগমন ঘটছে। লোকগুলো এত কষ্ট করে মাথায় তুলে কেন যে ওদের নিয়ে আসে, তা ভার্গিস আজও বুঝতে পারেন না। একজন দেবতা এখানে বাস করেন, আর বছরের উৎসবের দিনে তাকে দর্শন করাতে দেবী দেব নিয়ে আসা হচ্ছে একজন পুরুষ আর অনেক মহিলা। পৌরাণিক দিনগুলো বেশ ভালো ছিল। ভার্গিসের নিঃশ্বাস পড়ল। নিজের জীবনে মেয়ে মানুষ নিয়ে কখনোই মাথা ঘামাননি। মিস্টার ভার্গিস? ভার্গিস চমকে উঠলেন। মাইকে কে তার নাম ধরে ডাকছে? মিস্টার ভার্গিস, আমি আকাশলাল। আপনি আমার মাথার দাম লক্ষ লক্ষ টাকা রেখেও এদেশের জনসাধারণকে বিশ্বাসঘাতক করতে পারেননি। গলাটা গমগম করে উঠতেই মেলার সমস্ত আওয়াজ থেমে গেল। বছরের পর বছর এদেশের গরিব মানুষদের ওপর বোর্ড এবং আপনারা যে অত্যাচার চালিয়েছেন, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিলাম। আপনি আমাকে কোনো দিনই ধরতে পারতেন না, কিন্তু যখন আমি জানতে পারলাম আমাকে না পেলে আপনি আমার পৈতৃক গ্রাম জ্বালিয়ে দেবেন, তখন বাধ্য হচ্ছে আত্মসমর্পণ করতে। হঠাৎ একটা চিৎকার শোনা গেল। না না, কখনো না! আকাশলাল জিন্দাবাদ! আকাশলাল যুগ যুগ জিও! মুহূর্তেই স্লোগানগুলো ছড়িয়ে পড়ল মুখে মুখে। সাধারণ দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়ালো।
আকাশে হাত ছুড়তে লাগলো তারা। ভার্গিস মাথা নাড়লেন। আবার টেপ বাজিয়ে পাবলিক তাতানো হচ্ছে। এবার যদি ওই জনতা তার দিকে ছুটে আসে, তাহলে পেছনে নো এন্ট্রি করা রাস্তা ছাড়া পালাবার কোনো পথ নেই। তিনি দেখলেন কিছু লোক কাউকে জায়গা করে দিচ্ছে সসম্ভ্রমে। জিপের আশেপাশে যেসব সেপাই বা অফিসার ছিল তারা বন্দুক উঁচিয়ে ধরল। ভার্গিস, ওদের বলো বন্দুক নামাতে। আমার গায়ে গুলি লাগলে বন্ধুরা তোমাকে জিপ সমেত গ্রেনেড ছুঁড়ে উড়িয়ে দেবে পরমুহূর্তেই। ভার্গিস চমকে উঠলেন। গ্রেনেড? 4 সেপাইয়ের দেওয়াল তাকে গুলি থেকে বাঁচাতে পারে, কিন্তু গ্রেনেড উড়ে আসবে মাথার উপর দিয়ে। তিনি হুকুম দিলেন, ফায়ার করবেন না। এবং তখনই তিনি লোকটাকে দেখতে পেলেন। জনতার ফাঁকা করে দেওয়া জায়গাটায় হাত 30 দূরে যে এসে দাঁড়িয়েছে সেই আকাশলাল। খুব রোগা লাগছে। দাবি করলে তো হবে না, প্রমাণ দিতে হবে। হে আমার দেশবাসী বন্ধুগণ, আজ আকাশলালের দিন শেষ হয়ে যাচ্ছে। আপনারা আমার উপর যে বিশ্বাস রেখেছিলেন তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু কোনো অবস্থাতেই আমি আমার বিনিময়ে কিছু নিরীহ মানুষকে মরতে দিতে পারি না। আমি জানি পুলিশ আমাকে পেলে কি করতে পারে, কিন্তু আমার উপায় নেই। তবে আশা করব ওরা আমার বিচার করবে, আমার বক্তব্য শোনার সময় দেবে। আর যদি ওরা আমাকে কাপুরুষের মতো মেরে ফেলে, হে আমার বন্ধুগণ, আপনারা তার বদলা নেবেন। ভার্গিস, তুমি জিপ থেকে নেমে দাঁড়াও। আমি এগোচ্ছি। আমার কাছে কোনো অস্ত্র নেই, এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। আকাশলাল আরেকটু এগিয়ে এলো। ভার্গিস তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। আকাশলাল আবার মাইকে ঘোষণা করল, হে আমার দেশবাসী বন্ধুগণ, আমার সঙ্গে পুলিশ কমিশনারের চুক্তি হয়েছে যে সে আমাকে বিনা বিচারে হত্যা করবে না। আমি আপনাদের সামনে সেই চুক্তি মতো আত্মসমর্পণ করছি। হঠাৎ জনতা চিৎকার করতে আরম্ভ করল। ভার্গিসে মনে হচ্ছিল তিনি বধির হয়ে যাবেন। এই জনতা যদি তার দিকে ছুটে আসে তাহলে পালাবার পথ পাবেন না। আকাশলালের মনে হচ্ছে সেই মতলব নেই, কারণ সে ধীরে ধীরে বাঁশের বেড়ার দিকে এগিয়ে আসছে। মানুষ তাকে পথ করে দিচ্ছে সসম্মানে। নিচু হয়ে বেড়া পেরিয়ে আকাশলাল একবার হাত তুলে জনতাকে অভিবাদন জানালো। সঙ্গে সঙ্গে গর্জনটা আকাশ স্পর্শ করল। আকাশলাল ভার্গিসের সামনে এসে দাঁড়ালো। আমি আকাশলাল। ভার্গিস ভালো করে দেখলেন। বেশ শীর্ণ চেহারা হলেও লোকটা যে আকাশলাল তা কোনো শিশুও বলে দেবে। তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, এরকম একটা নাটক করার কি দরকার ছিল? সোজা হেডকোয়ার্টার্সে চলে এলেই তো হতো। সেক্ষেত্রে পুরস্কার টাকা কে পাবে তা নিয়ে সমস্যা হতো। তার মানে আমি চাইছি আমাকে ধরে দেবার পুরস্কারটা বোর্ড তোমাকেই দিক। আজ হাজার হাজার মানুষ সাক্ষী থাকলো ঘটনার। খুব খুশির সঙ্গে বলল আকাশলাল। লোকটা তাকে স্বচ্ছন্দে তুমি বলছে, ভাবভঙ্গিতে গুরুজন গুরুজন ভাব। মতলবটা কি? এই সময় নো এন্ট্রি করা রাস্তায় দাঁড়ানো সাংবাদিকরা ভেতরে ঢোকার জন্য ছোটাছুটি শুরু করে দিল। তাদের আটকাচ্ছে সেপাইরা। কেউ কেউ দূর থেকে চিৎকার করছে, মিস্টার আকাশলাল, আপনি কেন স্বেচ্ছায় ধরা দিলেন? মিস্টার আকাশলাল, আপনি কি বিপ্লবের আশা ছেড়ে দিয়েছেন? পুলিশ ওদের আটকে রাখছিল, কিন্তু মেয়েটিকে পারল না। একটা ফাঁক পেয়ে সে দৌড়ে চলে এলো এদের সামনে। মিস্টার আকাশলাল, আত্মহত্যা না আত্মসমর্পণ, কিভাবে এই ঘটনাটা আপনি ধরতে চাইবেন? আকাশলাল খুব অবাক হয়ে গেল। আপনি? আমি একজন বিদেশি সাংবাদিক। আমার কাগজের নাম দরবার, কিন্তু সেটা বিষয় নয়। এই কাজের জন্য আপনার দেশের মানুষকে কি কৈফিয়ত দিবেন? সেই অফিসারটি দুজনের মাঝখানে এসে দাঁড়ালেন। নো, এখানে নয়। যদি কিছু প্রশ্ন থাকে হেডকোয়ার্টার্সে আসুন। সিপির অনুমতি নিয়ে ওখানে কথা বলবেন। মিস্টার আকাশলাল, আপনি আসুন। একজন সেপাই এসে আকাশলালের হাত ধরে দ্বিতীয় জিপে তুলল। সঙ্গে সঙ্গে ভার্গিসের জিপ বেরিয়ে গেল নো এন্ট্রি করা রাস্তায়। তার পেছনে দ্বিতীয় জিপে আকাশলাল এবং গোটা 3 ভ্যান, যেগুলো রাস্তায় অপেক্ষা করছিল। সমস্ত মেলা জুড়ে তখন বিশৃঙ্খলতা শুরু হয়ে গিয়েছে। বাঁশের বেড়া ভেঙে গেছে। মানুষজন পাগলের মতো ছোটাছুটি করছে।
গ্রামীণ বিগ্রহগুলো নিয়ে যারা এসেছিল তারা কোনো মতেই সেগুলোকে বাঁচাতে ব্যস্ত। 10 মিনিট পরে হেডকোয়ার্টার্সে নিজের চেম্বারে বসে ভার্গিস মিনিস্টারকে ফোন করলেন। স্যার, চিতাকে খাঁচায় বন্দি করেছি। অভিনন্দন ভার্গিস, অনেক অভিনন্দন। মিনিস্টারের গলার স্বর আজ অন্যরকম শোনা গেল। লোকটাকে এখন কোথায় রেখেছ? দোতলার একটা ঘরে। ও, অনেকদিন পরে আজ একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। কিন্তু তুমি নিঃসন্দেহে তো যে লোকটা সত্যিকারের আকাশলাল? হ্যাঁ স্যার, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে আপনি বোর্ডকে আমার কথা বলবেন? অবশ্যই, তবে ওই লোকটাকে আমার চাই। কাকে স্যার? ওই কেয়ারটেকারকে, জীবিত অথবা মৃত। ম্যাডাম আমাকে একটু আগেও টেলিফোন করেছিলেন। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখছি স্যার। আকাশলালকে জিজ্ঞাসাবাদ করো। ওর কাছ থেকে এই তথাকথিত আন্দোলনে সব খবর বের করে একটা রিপোর্ট দেবে। তাড়াহুড়ো করা দরকার নেই, 3-4 দিন সময় নাও। প্রথম 2 দিন ভদ্রতা করো, রেসপন্স না করলে ব্যবস্থা নিও। ধন্যবাদ স্যার। বিদেশি সাংবাদিকরা ওর সঙ্গে কথা বলতে চায়। জিজ্ঞাসাবাদ শেষ না করে অ্যালাউ করো না। আর ওর সঙ্গী সাথীদের যে করে হোক খুঁজে বের করো। গাছ উপড়ে ফেললেও মাটির তলায় থাকা ছেঁড়া শিকড় থেকে নতুন গাছ মাথা চারা দিতে পারে। মিনিস্টার ফোন রেখে দিলেন। চুরুট ধরলেন ভার্গিস। আহ, আরাম। ফোন বাজল। খবর শুনে গম্ভীর হয়ে একটু ভাবলেন। টেক অ্যাকশন। শহরে বিভিন্ন রাস্তায় গোলমাল শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ নিচ থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এরই মধ্যে কয়েকটা সরকারি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। এসব বরদাস্ত করবেন না তিনি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার ঘরে ঢুকে স্যালুট করল। স্যার, মেলার মাঠে বিগ্রহগুলো থাকলে অ্যাকশন নেওয়া একটু অসুবিধে হতে পারে। কি করব? ওগুলোকে সরিয়ে নিয়ে যেতে বলুন। আপনি যদি একটা অর্ডার দেন, মানে এমনিতে প্রথা অনুযায়ী ওদের সঙ্গে পর্যন্ত ওখানে থাকার কথা। পরিবর্তিত পরিস্থিতিতে আজ 4টে থেকে শহরে কারফিউ জারি করা হচ্ছে। অতএব সব বিগ্রহ যেন তার আগে নিজের নিজের গ্রামে ফিরে যায়। বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত কারফিউ অ্যানাউন্স করে দিন। ভার্গিস হুকুম দেওয়া মাত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্যালুট করে বেরিয়ে গেল। চুরুটে টান দিলেন ভার্গিস। এতদিনে হাতের মুঠোয় পেয়েছেন লোকটাকে। উফ, কম চালিয়েছে। মিনিস্টার যাই বলুন, জিজ্ঞাসাবাদের ধার ধারবেন না তিনি। লোকটার শরীর থেকে চামড়া তুলে নিয়ে নুন ছড়িয়ে দিতে হবে। আজকের দিনটা এইভাবে কাটুক। রাত্রে একটা লম্বা ঘুম দিয়ে সকাল থেকে কাজ শুরু করবেন। আজ বিকেল পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছিল। এখন বোর্ড তাকে নিয়ে কি ভাবছে। হঠাৎই মেজাজ খারাপ হতে শুরু লাগলো ভার্গিসের। আকাশলাল যদি স্বেচ্ছায় ধরা না দিত, তাহলে এইভাবে পা নাচাতে তিনি পারতেন না। ওই লোকটাই তার ভাগ্য ফিরিয়ে দিল। অর্থাৎ ওর কাছেই তার কৃতজ্ঞ থাকা উচিত। অসম্ভব। আজ না হোক কাল তিনি লোকটাকে ধরতেনই। দিনটা আজ না হলে তিনি নিশ্চয়ই বিপাকে পড়তেন। কিন্তু কতটা? একটা অস্ত্র তো তার হাতে ইতিমধ্যে এসে গিয়েছে। টেলিফোনের দিকে তাকালেন। সার্জেন্ট ছোড়াটা কেয়ারটেকারকে ঠিকঠাক রেখেছে তো? সব কিছু নির্ভর করছে লোকটার উপরে। যতক্ষণ কর্তৃপক্ষ তার সঙ্গে ভালো ব্যবহার করবে ততক্ষণ তিনিও ভালো থাকবেন। কিন্তু কতদিন? ভার্গিসের মনে পড়ল মিনিস্টার আজই কেয়ারটেকারকে খুঁজে বের করতে হুকুম দিয়েছেন। মামার বাড়ি। বাংলোতে টেলিফোন আছে, কিন্তু নাম্বারটা তার জানা নেই। অপারেটরকে জিজ্ঞাসা করা নিরাপদ নয়। বোর্ড এবং মিনিস্টার কোথায় কাকে টাকা খাইয়ে রেখেছে তার টের পাওয়া অসম্ভব। ভার্গিস একটা টেলিফোন গাইড চেয়ে পাঠালেন। গাইডের পাতায় বাংলোর নাম্বারটা পেয়ে মনে মনে গেঁথে ফেললেন। না, কোথাও লিখে রাখাও বুদ্ধিমানের কাজ হবে না। তারপর নিজস্ব টেলিফোনে সেই নম্বরটা টিপলেন। রিং হচ্ছে। 10 বার রিং হলো, কিন্তু কেউ রিসিভার তুলল না। সার্জেন্ট কি করছে? আর তখনই খেয়ালে এলো সার্জেন্টের পক্ষে টেলিফোন না ধরাটাই স্বাভাবিক। ওকে বলা হয়েছে লুকিয়ে থাকতে। লাইন কেটে দিলেন ভার্গিস। কিন্তু তার অস্বস্তি শুরু হলো। লোকটা ঠিক ওখানে আছে তো? যদি না থাকে? এই মুহূর্তে জানার কোনো উপায় নেই। তার মনে হচ্ছে খুব ইচ্ছে করছিল
এখনই জিপ নিয়ে বাংলোয় চলে যেতে। নিজের চোখে না দেখলে, কানে না শুনলে আজকাল কিছুই বিশ্বাস হয় না। এই সময় তার বিশেষ টেলিফোনটা বেজে উঠল। বার্গিস কথা বললেন। ইয়েস মিস্টার বার্গিস। ইয়েস ম্যাডাম। অভিনন্দন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব ব্যস্ত? একটু, তবে কোনো কাজ থাকলে। আমি অপেক্ষা করছি। ম্যাডাম লাইন কেটে দিলেন। সোজা হয়ে বসলেন বার্গিস। টুপিটা টেনে নিয়ে দ্রুত বেরিয়ে এলেন ঘর থেকে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে এগিয়ে আসতে দেখেও থামলেন না। লোকটার হতভম্ব মুখের সামনে দিয়ে বাঁক নিলেন। নিচে কিসের জটলা? বার্গিসের সেদিকে তাকাবার সময় নেই। একজন অফিসার ছুটে এলো তার কাছে। স্যার, সাংবাদিকরা বলছে আপনি নাকি কথা দিয়েছেন। নিজের জিপে ততক্ষণে উঠে বসেছেন বার্গিস। অপেক্ষা করতে বলুন। দে হ্যাভ অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড। নির্দেশ পেতেই ড্রাইভার জিপ চালু করল। প্রথমত পেছনে দুজন সশস্ত্র সেপাই উঠে বসেছে। বার্গিসের জিপ হেডকোয়ার্টার্স থেকে বেরিয়ে রাস্তায় পড়ল। তখন বিকেল। ম্যাডামকে আজ দারুণ সুন্দর দেখাচ্ছে। ভদ্রমহিলার বয়স তার মুখ, চোখ, চামড়া এবং ফিগারের কাছে হার মেনেছে। আজ ম্যাডাম নিজের হাতে দরজা খুললেন। ওয়েলকাম। বার্গিসের পা ঝিমঝিম করে উঠল। ম্যাডাম এই গলায় এবং ভঙ্গিতে কখনোই কথা বলেননি। দুজনে মুখোমুখি সোফায় বসার পর ম্যাডাম জিজ্ঞাসা করলেন, কফি না ভডকা? ধন্যবাদ, কিছু লাগবে না, কৃতার্থ গলায় বললেন বার্গিস। আমি একটা ভডকা নেব। ম্যাডাম হাততালি দিতেই একটা কাজের লোক ঢুকল। একটা টল ভডকা, অনেকটা বরফ দিও। টেবিলের উপর রাখা গোল বাক্সের ঢাকনা খুললেন তিনি। বার্গিস দেখলেন সেখানে সিগারেটগুলো বাজনার তালে তালে ঘুরছে। একটা তুলে নিতেই বার্গিস স্মার্ট হবার চেষ্টা করবেন। লাইটার জেলে এগিয়ে গিয়ে সসম্ভ্রমের সঙ্গে ধরিয়ে দিলেন। ম্যাডাম বললেন, থ্যাংক ইউ। চোখ বন্ধ করে যখন ম্যাডাম ধোঁয়ায় উপভোগ করছেন, তখন বার্গিস এক ঝলক দেখে নিলেন ওকে। যে কোনো বয়সের পুরুষ ওকে পেলে ধন্য হয়ে যাবে। রূপের সঙ্গে অহংকার না মিশলে মেয়েরা সত্যিকারের সুন্দরী হয় না। নিজের জন্য মাঝে মাঝে কষ্ট হয় বার্গিসের। পৃথিবীর কোনো মেয়ের জন্য তিনি আকর্ষণ বোধ করেন না, করতে পারেন না। বার্গিস, আপনি আকাশলালকে কী টোপ দিয়েছেন জানতে পারি? টোপ? বার্গিস চমকে উঠলেন। ম্যাডাম হাসলেন। নইলে লোকটা এই বোকামি করতো না। আপনি হয়তো জানেন না, মিনিস্টার আজকে পদত্যাগ করে বাইরে চলে যেতে চেয়েছিল। আপনার ঘটনা সব পাল্টে দিল। কিন্তু এরকম লোক সম্পর্কে আমাদের চিন্তা করতে হচ্ছে। আসলে আমি এমনভাবে আকাশলালকে চেপে ধরেছিলাম যে। আমাকে মিথ্যে বলবেন না প্লিজ। ম্যাডাম অনুযোগ করলেন। ঠিক আছে, পরে শুনলেও চলবে। আচ্ছা বার্গিস, আপনাকে যদি বোর্ড মিনিস্টার হিসেবে মনোনীত করে তাহলে কেমন হয়? আপনার বয়স কম, দারুণ এফিশিয়েন্ট। এই কাজটার জন্য যদি কোনো পুরস্কার দেওয়া হয় তাহলে তো এমনই করা যেতে পারে। বার্গিসের গলার স্বর রুদ্ধ হয়ে গেল। আমি মিনিস্টার? ওয়াই নট? আপনার আপত্তি আছে? আমি কি বলবো ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। বার্গিস বিগলিত। বেশ, আপনি জানেন মিনিস্টারের সঙ্গে আমার এককালে বন্ধুত্ব ছিল। আমি নিশ্চয়ই ইতিমধ্যে সে বন্ধুত্বের মূল্য ওকে দিয়েছি। তাছাড়া লোকটা নিজেই আমাকে বলেছে পদত্যাগ করতে চায়। অতএব আমার কোনো দায়িত্ব নেই। এখন কথা হলো, আপনি কি করবেন? ম্যাডাম উঠে দাঁড়ালেন। তাহলে আগামীকাল থেকে আপনি মিনিস্টার হচ্ছেন। বার্গিস আবেগে আপ্লুত হলেন। সোফা থেকে উঠে একটা হাঁটু মুড়ে ম্যাডামের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতেই ম্যাডাম তার বাঁ হাত এগিয়ে ধরলেন এবং এই প্রথম বার্গিস কোনো স্ত্রীলোকের হাতের চামড়ায় সজ্ঞানে চুম্বন করলেন। বার্গিস। ইয়েস ম্যাডাম। বাবু বসন্তলালের বাংলোর কেয়ারটেকারকে কাল সকালের মধ্যেই আমার চাই। উঠে দাঁড়াতে গিয়ে নড়ে গেলেন বার্গিস। কি উত্তর দেবেন তিনি? কোনো বকমে মাথা নেড়ে হ্যাঁ বললেন বার্গিস। ম্যাডাম বললেন, আপনি বা যেতে পারেন।
ম্যাডামের বাড়ি থেকে জিপে বসে ভার্গিস ঠিক করলেন মিনিস্টার হতে পারলে তার আর কিছু চাওয়ার নেই। কেয়ারটেকারকে আজই আনিয়ে নেবেন বাংলো থেকে। ফালতু ঝামেলা করে কোনো লাভ নেই। এই সময় তার গাড়ির বেতার যন্ত্রে হেডকোয়ার্টার্স থেকে পাঠানো একটা খবর বেজে উঠতেই ভার্গিস চিৎকার করে উঠলেন, ওহ নো! তখন শহরের পথে পথে কারফিউর ভয়ে ঘরে ফেরা মানুষের ব্যস্ততা। বাইরে থেকে আসা মানুষেরা যত তাড়াতাড়ি হোক চেকপোস্টের দিকে এগিয়ে যেতে চাইছে। এদের ঢালাও ছেড়ে দেবার আদেশ না আসায় ভিড় জমে জমে ব্যস্ত জমজমাট। ভার্গিসের জিপের যখন উড়ে যাওয়ার কথা, তখন সেটা সাধারণ গতিতেও এগোতে পারছিল না। জিপের সামনের সিটে বসেছিলেন, বা হাতে নিজের চুল খামচে ধরে। এই রকম তার জীবনে বারংবার হয়। যখনই কোনো সুখের সময় আসে, তখনই ঈশ্বর নির্দয় হয়ে ওঠেন। এই যে একটু আগে ম্যাডাম তাকে মিনিস্টার হবার প্রস্তাব দিলেন, আগামীকালের সকালে যার ঘোষণা সবাই শুনতে পেত, তা যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে। যে করেই হোক বেলুনের ফুটো চাপা দিয়ে হাওয়া বের করা বন্ধ করতে হবে। ভার্গিস চাপা গলায় হুঙ্কার ছাড়লেন, ড্রাইভার জলদি! দোতলায় বদ্ধ ঘরে বসে আকাশলাল ঘড়ি দেখছিল। এখন বেলা 3টে। সেই যে ওরা তাকে ধরে এনে হাত করা খুলে এই ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়ে গেছে, তারপর থেকে সে একা। মাঝারি সাইজের এই ঘরে কোনো জানলা নেই। মাথার অনেক উপরে একটা বড় ফুটো আছে বাতাস ঢোকার জন্য। ঘরে একটা চেয়ার ছাড়া কোনো আসবাব নেই। এতক্ষণ পর্যন্ত সব কিছু ভালোই ভালোই হলো। ভয় ছিল তাকে দেখা মাত্র এরা গুলি করতে পারে, কিন্তু করেনি। সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চেয়েছিল, এরা ঝুঁকি নেয়নি। ভার্গিসকে সে যতটা চিনে, তাতে মনে হয় ওরা সেই সুযোগ কখনোই পাবে না। ক্যাপসুলটাকে জিভের ডগায় নিয়ে এলো আকাশলাল। খুব কঠিন আবরণ। সাধারণ ক্যাপসুল হলে মুখের ভেতরে তাপে এতক্ষণে গলে যেত। এটাকে দাঁত দিয়ে ভাঙলেই কাজটা শুরু হয়ে যাবে। 3 ঘন্টার মধ্যে তার হৃদযন্ত্র বিকল হবে। চোখ বন্ধ করল আকাশলাল। হৃদযন্ত্র বিকল হলে যদি অপারেশনটা কাজ শুরু না করে, না, এখন আর কিছুই করার নেই। ক্যাপসুলটাকে না ভাঙলে ভার্গিস তাকে আজ না হলে আগামীকাল দড়িতে ঝোলাবেই। আকাশলাল চোখ বন্ধ করল। ওর কষের দাঁতগুলোর মাঝখানে এখন ক্যাপসুলটা। ধীরে ধীরে চাপ পড়ছেও তাতে। খোলটা বেশ শক্ত। প্রথমবারে ভাঙল না, দ্বিতীয়বার চেষ্টা করলো আকাশলাল। আরও জোরে চাপ দিতে দিতে একসময় অনুভব করলো খোলটা ভেঙে গেছে এবং নরম স্বাধীন একটা কিছু জিভে জড়িয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল ডাক্তার বলেছিল ক্যাপসুলটা খোলটাকে মিনিট 5 মুখের ভেতর রেখে যেন সে বাইরে ফেলে দেয়। ওটাকে গিলে ফেললে কখনোই হজম করতে পারবে না। 5 মিনিটে একটা সুরাহা করতে পারল না আকাশলাল। ফেলতে হলে ভাঙা খোলটাকেই ঘরেই ফেলতে হয়। সঙ্গে সঙ্গে প্রচার হয়ে যাবে আকাশলাল আত্মহত্যা করেছে। হয়তো ভার্গিস খোলটাকে সাংবাদিকদের দেখাবে। আকাশলাল ভাবল, গিলে ফেললে কি ক্ষতি হবে? হজম করার দরকার কি? সেই সময় ফুটোটার দিকে চোখ পড়ল। অনেকটা উপরে, কিন্তু ওখানে ছুঁড়ে ফেলা যায় না। মুখ থেকে বস্তুটি বের করলো আকাশলাল। ভেতরে যা ছিল তা এতক্ষণে শরীরে মিশে গেছে। খোলটাও ফুটোটার দিকে ছুঁড়ে দিতেই ধাক্কা খেয়ে ফিরে এলো। না, তার লক্ষ্য মোটেই ভালো নয়। শেষ পর্যন্ত এটাই একটা খেলা হয়ে দাঁড়ালো। যতবার খোলটা ছোড়ে ততবার দেওয়ালের গায়ে ধাক্কা খায়। ফুটোটার খুব কাছে একবারই পৌঁছেছিল। যেহেতু অনুশীলনে ফল পাওয়া যায়, তাই একসময় ওটা আর ফিরে এলো না। ফুটোটার মধ্যে ঢুকে গেছে জানতে পারার পরই ওর মনে হলো নিঃশ্বাস কেমন ভারী হয়ে যাচ্ছে। হয়তো ছোড়ার সময় শরীরের আন্দোলন হওয়ায় এমনটা হতে পারে। ঘরের ভেতরে একটু হাঁটল আকাশলাল। মাত্র 15 মিনিট সময় গিয়েছে, কিন্তু মাথাটা এর মধ্যে একটু ঘুরছে বলে বোধ হলো। আকাশলাল আবার চেয়ারে ফিরে গেল। না, এটা মনের ভুল। ডাক্তার বলেছে 3 ঘন্টার আগে তার হৃদযন্ত্র বন্ধ হবে না। 3 ঘন্টা অনেক সময়। এখন ওরা যদি তাকে সাংবাদিকদের সামনে নিয়ে যায়, তাহলে সে স্বচ্ছন্দে অনেক কথা বলতে পারবে। গোটা পৃথিবী জানবে তাকে সুস্থ অবস্থায় এখানে ধরে নিয়ে আসা হয়েছিল এবং তার কিছুক্ষণ বাদেই সে মরে গেছে।
এই মরে যাওয়ার খবরটাই দেশে এবং বিদেশে যে প্রতিক্রিয়া হবে তা বোর্ড পছন্দ করবে না। ভার্গিসকে এর জন্য বড় দাম দিতে হবে। 1 ঘন্টা পরে সমস্ত শরীরে অদ্ভুত ঝিমুনি এবং বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথা শুরু হলো। ব্যথাটা বাড়ছে, বাঁ দিকের বুকের ঠিক তলায়, ওজন বাড়ছে। আকাশলাল চোখ বন্ধ করল। ছাত্রাবস্থায় তার কেটেছিল ইন্ডিয়াতে। তখন একবার বেড়াতে গিয়েছিল শান্তিনিকেতনে এক বাঙালি বন্ধুর সঙ্গে। সেখানে ঘুরতে ঘুরতে এক বাউলের সঙ্গে খুব আলাপ হয়ে গিয়েছিল। লোকটার গানের সুর চমৎকার, কিন্তু কথার মানে বুঝতে অসুবিধে হতো। এমনকি বাঙালি বন্ধুও ঠিক বুঝতে পারত না। বাউলি গানের শেষে ব্যাখ্যা করে বুঝিয়ে দিত। একটা গানও এখনো মনে আছে, 8 কুঠুরি 9 দরজা, কোনখানে তালা নেই আর সেই ঘরে 3 তলা। 8 কুঠুরি হলো শরীরের 8টা গ্রন্থি: পিটুইটারি, থাইমাস, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, প্যারোটিড, প্যাঙ্ক্রিয়াস এবং টেস্টিস অথবা ওভারিস। ওই শরীরটা বেঁচে গেছে এই 8টি গ্রন্থির মধ্য দিয়ে হরমোনিক স্ক্রিশনের জন্য। আর এই 8টি গ্রন্থির সঙ্গে শরীরের 9টি দ্বার যুক্ত। 3 তলা হলো মস্তিষ্ক, কোমর থেকে শরীরের ঊর্ধ্বভাগ এবং নিম্নভাগ। নাক, কান, চোখ, মুখ ইত্যাদি 9টা দ্বার এই 3 তলায় ছড়িয়ে আবদ্ধ, যা স্নায়ুশক্তির দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। বাউল বলেছিল, এই দেহ রহস্যময়, পৃথিবীর যাবতীয় রহস্য এর কাছে হার মেনে যায়। সেই রহস্যকে ব্যবহার করার সাধ্য কারও নেই, কিন্তু তাকে নিয়ে একটু লুকোচুরি করার চেষ্টা করলে দোষ কি? এখন থেকে তার 8 কুঠুরিতে তালা পড়ার আয়োজন শুরু হয়ে গেছে। আকাশলালের শরীরে মস্তিষ্কে জানিয়ে দিচ্ছিল। ইতিমধ্যে মস্তিষ্ক বুঝতে পারছে তার প্রাপ্য অক্সিজেনে টান ধরেছে। শরীরে যত অক্সিজেন বরাদ্দ তার শতকরা 20 ভাগ মস্তিষ্ক নিয়ে নেয়। প্রতি মিনিটে 1.5 পাইট রক্ত মস্তিষ্কে সঞ্চালিত হওয়া প্রয়োজন। যদি মস্তিষ্কের কোষগুলো তাদের প্রাপ্য থেকে 5 মিনিটের জন্য বঞ্চিত হয়, তাহলে তারা মরে যায়। আকাশলাল জানে, সব ঠিকঠাক চললে তার মস্তিষ্ক অন্তত আগামী 24 ঘন্টা প্রাপ্য অক্সিজেন পাবে। মস্তিষ্ক কোষ মরে যাবে না, কিন্তু স্ক্যানিং ছাড়া তাদের সজীবতা বোঝা সম্ভব নয়। এখন এই শরীরটা একটু একটু করে আর নিজের থাকছে না। প্রচণ্ড ঘাম হচ্ছিল, সেই সঙ্গে বুকে যন্ত্রণা বেড়ে যাচ্ছিল। আর তখনই দরজা খুলে গেল। 2জন সশস্ত্র প্রহরী দরজায় দাঁড়িয়ে। একজন এগিয়ে এসে আকাশলালকে কিছু বলল। কি বলল? আকাশলাল শোনার চেষ্টা করল। ওরা জিজ্ঞাসা করছে তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা। মাথা নাড়তে গিয়ে আকাশলাল টের পেল ওটা নাড়ানো যাচ্ছে না। আর তখনই অনুমান করল আগন্তুকরা। সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল। স্ট্রেচারে শুয়ে আকাশলালকে নিয়ে যাওয়া হলো মেডিকেল রুমে। খবর পৌঁছে গেল ভার্গিসের জিপে। আকাশলালের সঙ্গে একটা ইন্টারভিউ যে কোনো কাগজের পক্ষে বিষয় হিসাবে চমৎকার। খেলার মাঠ থেকে চলে এসে সাংবাদিকরা ভিড় করেছিল হেডকোয়ার্টার্সে, কিন্তু দরবার কাগজের রিপোর্টার অনিকা সিং এদের সঙ্গে আসেনি। ভার্গিস সাহেব যদি শেষ পর্যন্ত আকাশলালকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেয়, তাহলে সেই কথা সব কাগজের রিপোর্টাররা একসঙ্গে শুনবে। আজ পরে ওদের কারো কাছে জেনে নিলেই হবে আকাশলাল কি বলল। লোকটাকে সে মেলার মাঠেই ধরতে পারত, যদি ভার্গিস আগে থাকতে তাদের নো এন্ট্রি করা রাস্তায় না পাঠিয়ে দিত। মানুষজন জলস্রোতের মতো ছুটে যাচ্ছে রাস্তা দিয়ে। সবাই শহর ছেড়ে চলে যাচ্ছে। এবার উৎসবের কাজ নমনম করে সারা হলো। ফুটপাতের ওপর কোমরে হাত রেখে অনিকা বিষয় খুঁজছিল। এর মধ্যে সে 3-4 জনকে প্রশ্ন করতে চেয়েছে, কিন্তু কারো জবাব দেওয়ার মতো সময় হাতে নেই। 4টের সময় কারফিউ, তার আগেই চেকপোস্ট পার হতে হবে। রিপোর্টার হিসেবে সে এখনও কিছুই করতে পারেনি। দরবার কাগজের সার্কুলেশন ভালো, কিন্তু তার চাকরি পাকা করাতে গেলে ভালো কাজ দেখাতে হবে। নিউজ এডিটর তাকে এখানে পাঠানোর সময় বলেছিল, যাচ্ছ উৎসব কভার করতে, কিন্তু তোমার কাছে বিপ্লবীদের সম্পর্কে খবর চাই। ওরা আদৌ কোনোদিন কিছু করতে পারবে কি না জেনে এসো। তবে হ্যাঁ, এমন কিছু লিখবে না
যাতে ওদের সরকার বলতে পারে বিদেশি রাষ্ট্রের কাগজ বিপ্লবীদের মদদ দিচ্ছে। সিনিয়র সাংবাদিকরা বলেছিল কাঁঠালের আম সত্য, যাওয়া আসা সারি হবে। আজ সকালে এখানে পৌঁছে প্রথমে ট্যুরিস্ট লজে গিয়েছিল আনিকা। সে বিস্মিত হয়ে জানতে পেরেছিল একটি ঘর খালি আছে। সেখানে আস্তানা গেড়ে শহরে বেরোতেই আকাশলালের পোস্টার দেখেছিল সর্বত্র। লোকটা দেখতে মন্দ নয়, আর মুখের দিকে তাকালেই মনে হলো লোকটা এখনো পর্যন্ত প্রেম করেনি। চিবুকের ওপর দুটো হালকা আঁচড় না থাকলেই ভালো হলো। এই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেশের সরকারের বিরুদ্ধে এই লোকটাকে কেন্দ্র করে বিদ্রোহ দানা বেঁধে উঠেছে। তারপর একের পর এক চমকের মধ্য দিয়ে সকাল থেকে দুপুর গেল। অনিকার কেবলই মনে হচ্ছিল, বিশেষ করে আকাশলালকে দেখার পর, মানুষটা বোকা এবং কাপুরুষ নয়। এই যে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দিতে এলো, এর পেছনে অন্য উদ্দেশ্য আছে। ব্যাগ থেকে ক্যামেরা বের করে ছবি তুলছিল আনিকা। মানুষ পালাচ্ছে। খানিকটা এগোতে দুজন নারী পুরুষকে দেখল হেঁটে যেতে। ফুটপাত দিয়ে হাঁটার সময় ওরা একবারও রাস্তায় ছুটন্ত জনতার দিকে তাকাচ্ছে না। লোকটির পোশাক শিক্ষিত ভদ্রজনের মতো, মাথায় পাহাড়ি টুপি। মেয়েটি কিন্তু অদূর শহরে নয়। দূর থেকেই দেখে অনিকার মনে হলো ওরাই শহরে থাকে, অথচ এখানকার উত্তেজনা ওদের মধ্যে নেই। সে দূর থেকে কয়েকবার ছবি তুলল। পাশ দিয়ে যাওয়ার সময় সে ক্যামেরা ত্যাগ করতেই বা হাত বাড়িয়ে সেটাকে নিয়ে নিল লোকটা। ছিনিয়ে নিল, কিন্তু হাঁটা থামল না। হতভম্ব ভাবটা কাটিয়ে অনিকা দৌড়ালো। এই যে, এটা কি করলেন? ক্যামেরা ছিনিয়ে নিলেন কেন? হাঁটতে হাঁটতে লোকটা জবাব দিল, আমি চাই না আমার ছবি কেউ তুলুক। আশ্চর্য, আমি রাস্তার ছবি তুলছি। লোকটা কোনো জবাব দিল না। সঙ্গে মেয়েটিও চুপচাপ হাঁটছিল। অনিকা বলল, দেখুন, আমি একজন সাংবাদিক। রাস্তার ছবি তোলার অধিকার আমার আছে। নিশ্চয়ই আছে মিস। ক্যামেরাটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু ফিল্মের রোলটা আমি খুলে নেব। 1 মিনিট। লোকটা এবার দাঁড়ালো। আটকে উঠল অনিকা। আরে আরে, খুলবেন না। ওখানে দারুণ দারুণ ছবি আছে। আজ আকাশলাল যখন আত্মসমর্পণ করেছিল তার ছবিও আছে ওখানে। আচ্ছা, আপনি কোথায় উঠেছেন? কেন? সেখানেই আজ রাত্রে আপনার ক্যামেরা আর আমার ছবি বাদ দেওয়া ফিল্মটা ঠিকঠাক অবস্থায় পৌঁছে যাবে। আমার সময় নেই মিস, ঠিকানাটা বলুন। আমি অনিকা সিং, দরবার পত্রিকার রিপোর্টার। ট্যুরিস্ট লজে উঠেছি। অনিকার কথা শেষ হওয়া মাত্র ওরা পাশের গলিতে ঢুকে গেল ক্যামেরা নিয়ে। কয়েক মুহূর্ত চুপচাপ কাটালো অনিকা। এরা কারা? এমন হুকুমের স্বরে কথা বলল কেন? সাধারণ গুন্ডা, বদমাশ, অথবা পুলিশ যে নয় তা বোঝাই যাচ্ছে। লোকটা নিশ্চয়ই কাউকে দিয়ে ডার্ক রুমে নিয়ে গিয়ে নিজের ছবি বাদ দিয়ে তারপর সব ফেরত পাঠাবে। আর ফেরত যে পাঠাবে তাতে কোনো সন্দেহ নেই আকেনগার। আসল কথা হলো, লোকটা কাউকে ছবি তুলতে দিতে রাজি নয়। কেন? ও কি বিপ্লবীদের একজন? যদি তাই হয় তাহলে নিচের দিকের কেউ নয়। অনিকার ঠোঁট কামড়াতে লাগলো। কথাটা যদি একবারও আগে মাথায় আসতো। সে গলিটার দিকে তাকালো, দুপা হাঁটল। ইতিমধ্যেই দোকানপাট বন্ধ হতে শুরু হয়েছে। কিন্তু ওরা গেল কোথায়? গলির ভেতরে কয়েক পা হাঁটল সে। গলি বেশি দূরে গিয়ে শেষ হয়নি। তাহলে আশপাশে কোনো বাড়িতেই গিয়েছে বলে অনুমান করা যেতে পারে। অনিকা বড় রাস্তায় চলে এলো। খানিকটা এগিয়ে সে একটা ল্যাম্পপোস্টের সামনে গিয়ে চুপচাপ দাঁড়ালো। 4টে বাজতে বেশি দেরি নেই। তার মধ্যে যদি লোকটা আবার বেরিয়ে আসে তাহলে সে ওকে অনুসরণ করবে। দরকার হলে সরাসরি ইন্টারভিউ চাইবে। মিনিট 10 দাঁড়ানোর পর অনিকা দেখল সেই মেয়েটি একাই গলি থেকে বেরিয়ে এদিক ওদিক দেখে নিয়ে ডান দিকে হাঁটতে শুরু করলো। মেয়েটিকে অনুসরণ করে কি কোনো লাভ হবে? কিন্তু লোকটা যদি আর বের না হয়? কারফিউ হয়ে গেলে তো আর সে প্রশ্ন উঠবে না। অনিকা নিজের মেয়ে, কিন্তু মেয়েদের সঙ্গে তার কিছুতেই বন্ধুত্ব জমে না। কিন্তু এর কাছ থেকে একটা সূত্র পাওয়া গেলেও যেতে পারে। সে বেশ কিছুটা দূরত্ব রেখে হাঁটতে আরম্ভ করল। ক্রমশ খানিকটা নির্জন পথে চলে এলো সে। মেয়েটি এবার একটা কবরখানার গেটে পৌঁছে ভেতরে ঢুকে গেল। অনিকা কি করবে বুঝতে পারছিল না। তার খুব অস্বস্তি হচ্ছিল। একে অচেনা শহর, তার উপর সে বিদেশিনী।
তবু কৌতূহল প্রবল হওয়ায় সে এগিয়ে গেল। মেয়েটি গেটের সামনে নেই, মুখেই একটা অফিস ঘর। সেখানে কেউ আছে বলে মনে হচ্ছে না। সে ভেতরে ঢুকল। অনেকটা জায়গা জুড়ে গাছপালার মধ্যে এই কবরখানা। অনেক দূরে সেই মেয়েটিকে হাঁটতে দেখল অনিকা। নিজেকে যতটা সম্ভব আড়ালে রেখে সে এগিয়ে গেল। তার মনে হচ্ছিল বিপ্লবীদের কেউ এখানে লুকিয়ে আছে। লুকিয়ে থাকার পক্ষে জায়গাটা চমৎকার। গাছের আড়াল থেকে মেয়েটিকে দেখা যাচ্ছিল। পাঁচিলের কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়ে চুপচাপ দেখছে। একজন বৃদ্ধকে এগিয়ে আসতে দেখল অনিকা। মেয়েটি বৃদ্ধের সঙ্গে কথা বলল। বৃদ্ধ আঙ্গুল তুলে মাটিতে কিছু দেখালো। মেয়েটির মাথা নেড়ে ফিরে আসছে এবার। ওকে যেতে হবে অনিকার পাশ দিয়ে। গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে রইল অনিকা। মেয়েটি ক্রমশ গেটের দিকে চলে গেলে সে আড়াল ছেড়ে বের হলো। বৃদ্ধ তখন রাস্তার পাশে বেড়ে ওঠা আগাছা পরিষ্কার করছে। অর্থাৎ মানুষটি কবরখানার কর্মচারী। অনিকাকে এগিয়ে আসতে দেখে বৃদ্ধ সোজা হয়ে দাঁড়ালো। অল্প সময়ের মধ্যে দুজন যুবতীকে বৃদ্ধ বোধ হয় কবরখানায় কোনোদিন দেখেনি। অনিকা হাসল। নমস্কার, আপনাদের এই কবরখানার পরিবেশ খুব সুন্দর। বৃদ্ধ মাথা নাড়ল। হ্যাঁ, এখানে যারা আছেন তারা শান্তিতেই আছেন। আমি শহরে নতুন, একজন এখানে আসতে বলেছিল। তিনি কি মহিলা? হ্যাঁ, একটু আগে চলে গেলেন, আমার সঙ্গে দেখা হয়েছিল। ও, কি বলল আপনাকে? বৃদ্ধ হাত উল্টালেন। এখানে এসে মানুষ উল্টাপাল্টা প্রশ্ন করে। মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন ওখানে নতুন কবর খোঁড়া হলে ঠিক কোন জায়গাটা আমি পছন্দ করব। আসলে আমি তো জায়গা ঠিক করে দেই। আমি জিজ্ঞাসা করলাম ওই পরিবারে কেউ মারা গিয়েছে নাকি। তিনি বললেন তেমন সম্ভাবনা আছে। ভাবুন, সম্ভাবনা আছে এই ভেবে কেউ কবরের জায়গা খুঁজতে আসে। অনিকা হাসল। আমার বান্ধবীর মাথা ঠিক নেই, তাই মনে হলো। বৃদ্ধ এগোলো। কোন জায়গাটা খুঁজছিল? ওই তো, এখনো তিনজন পাশাপাশি শুয়ে আছে মাটির নিচে। আমাদের দরকার যাকে খুঁজে বেড়াচ্ছে তাদের পৈতৃক জায়গা ওটা। আপনি কি আকাশটালে কথা বলছেন? তিনি তো ধরা দিয়েছেন আজ। সে কি সত্যি? যা, হয়ে গেল। আমি কোনো খবরই পাই না, কেউ বলেও না। এখানে বাস করায় লোকে আমাকেও মৃতদের দলে ভেবে নিয়েছে। বৃদ্ধ চলে গেল। জায়গাটার দিকে তাকাতেই অনিকার শরীরে বিদ্যুৎ বয়ে গেল। মেয়েটা কেন আকাশলালের পারিবারিক কবরের জায়গাটা দেখতে এলো? ওরা কি ধরে নিয়েছে পুলিশ আকাশলালকে মেরে ফেলবে? পৃথিবীর যে কোনো দেশে পুলিশের পক্ষে অবশ্য সেটা সম্ভব। সে ধীরে ধীরে জমিটার উপর হাঁটতে লাগলো। এখনো সন্ধে হয়ে আসছে। পাখিরা দল বেঁধে ফিরে আসছে কবরখানার গাছে গাছে। তাদের চিৎকারে কান ঠিক রাখা দেয়। হঠাৎ পায়ের তলায় একটা কাঁপুনি অনুভব করল অনিকা, যেন ভূমিকম্প হচ্ছে। অথচ আশপাশে গাছপালা সব কিছুই স্বাভাবিক। দ্রুত একটু সরে যেতেই কাঁপুনিটা বন্ধ হলো। অর্থাৎ কাঁপুনি হচ্ছে বিশেষ একটি জায়গায়। মাটির নিচে যারা শুয়ে আছে তারা কি নড়ে চড়ে বসছে? অনিকা দ্রুত কবরখানা থেকে বেরিয়ে এলো। পরিবেশ এমন একটা চাপ তৈরি করে যে অবাস্তবকে বাস্তব বলে ভাবতে মানুষ বাধ্য হয়, কিছুক্ষণের জন্য হলেও। ঝড়ের মতো মেডিকেল রুমে ঢুকেছিলেন ভার্গিস। ততক্ষণে দুজন ডাক্তার কাজ শুরু করে দিয়েছেন। ভার্গিস কিছুক্ষণ আকাশলালকে দেখলেন। এখনো প্রাণ আছে তো শরীরে? ভার্গিসকে দেখে একজন ডাক্তার এগিয়ে গেলেন। মারাত্মক ধরনের হার্ট অ্যাটাক হয়েছে, একটু আগে সেটা বন্ধ হয়ে গেল। আমরা চেষ্টা করেছি কিন্তু। মাই গড, ভার্গিস বিড়বিড় করলেন। তারপর আবেদন করলেন, ডক্টর, সেভ হিম, ওকে বাঁচান। লোকটার বেঁচে থাকার উপর অনেক কিছু নির্ভর করছে। সরি স্যার, আমাদের আর কিছু করার নেই। আপনি শিওর? হ্যাঁ, হার্ট অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে, পালস পাওয়া যাচ্ছে না। ঝড়ের মতো এসেছিলেন, এবার যেন পা সরতে চাইছিল না। আকাশলালের দিকে তাকাতে নিজের জন্য কষ্ট হলো। লোকটা মরে গিয়েও তাকে হারিয়ে দিল। এখন চোখের পাতা বন্ধ, নিশার শুয়ে আছে। ধীরে ধীরে বাইরে বেরোতে গিয়ে থমকে দাঁড়ালেন ভার্গিস। ডাক্তার, আমি না বলা পর্যন্ত কেউ যেন এই খবরটা জানতে না পারে। আমরা আরও কিছুক্ষণ ওয়াচ করব, তারপর।
ওয়াচ করবেন মানে? মারা যাওয়ার পর ওয়াচ করে কী লাভ? ভার্গিস ঘুরে দাঁড়ালেন। একটু সতর্কতা, হার্ট অ্যাটাক কেসে কখনো কখনো মিরাকেল হয়। প্রে প্রে ডক্টর। হ্যাঁ, এখন ওর জন্য প্রার্থনা করা ছাড়া কোনো পথ নেই। ওর জন্য নয়, আমার জন্য। ভার্গিস বেরিয়ে গেলেন। নিজের ঘরে পৌঁছাতে অনেক সময় লেগে গেল যেন। ধপ করে শরীরটাকে চেয়ারে ছেড়ে দিলেন। খবরটা জানানো দরকার। কাকে জানাবেন? ম্যাডাম না মিনিস্টার? আইন মাফিক চললে মিনিস্টারকে জানানো দরকার। যে লোকটাকে কাল সকালে তিনি উৎখাত করতেন, এখন তাকেই সব নিবেদন করতে হবে। না, ম্যাডাম তার প্রতি অনেক অনুগ্রহ দেখিয়েছেন। ভার্গিস নিজস্ব টেলিফোন নম্বর ঘোরালেন। কয়েক মুহূর্ত। তারপর টেলিফোন বাজল। কয়েক মুহূর্ত। যে ধরল সে জানালো ম্যাডাম এখন যোগা করছেন। রিসিভার নামিয়ে রাখলেন ভার্গিস। আশ্চর্য, ভদ্রমহিলা ব্যাপার স্যাপার দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এবার তার নিজের টেলিফোন বেজে উঠতেই ভার্গিসের হাত এগিয়ে গেল। হ্যালো ভার্গিস। ইয়েস স্যার। ইউ ইডিয়েট। তুমি আকাশলালকে মেরে ফেললে? মিনিস্টার চিৎকার করলেন। আমি আমি মেরে ফেলেছি? ভার্গিস হতভম্ব। হু উইল বিলিভ ইউ? পুলিশ কাস্টাডিতে কেউ মারা গেলে লোকে তাই ভাববে। তুমি এত কেয়ারলেস যে লোকটাকে মরে যেতে অ্যালাউ করলে? স্যার, কারো হার্ট অ্যাটাক হলে বললাম তো, লোকে বিশ্বাস করবে না। লোকটা সুস্থ শরীরে কয়েক ঘন্টা আগে সবার সামনে দিয়ে হেঁটে এসে ধরা দিল। বিদেশি সাংবাদিকরাও দেখেছে। খবরটা প্রচারিত হওয়া মাত্র কি রিয়াকশন হবে চিন্তা করেছ? না স্যার, এখনো সময় পাইনি। তা পাবে কেন? ওকে অ্যারেস্ট করে বাইরে ঘুরে বেড়াচ্ছ। মিনিস্টার ব্যঙ্গ করা মাত্র ভার্গিসের শরীর সোজা হলো। লোকটা জানে নাকি সব খবর? শোনো ভার্গিস, বোর্ড মিটিং বসেছে। আকাশলালকে ধরার জন্য আমি তোমার প্রশংসা করে বোর্ডের কাছে কিছু সুপারিশ করেছিলাম, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়ালো তার জন্য তোমাকে জবাবদিহি দিতে হবে। আকাশলালকে বিচার করে শাস্তি দিলে জনসাধারণ কিছু বলতে পারত না। এখন তো বিদ্রোহে ফেটে যেতে পারে। তাছাড়া আমাদের বন্ধু রাষ্ট্রগুলো কাজটা পছন্দ করবে না। কি করতে চাও? বুঝতে পারছি না। পোস্টমর্টেম করে মৃত্যুর কারণ জেনে জনসাধারণকে জানালে কেমন হয়? ভার্গিসের প্রশ্নের উত্তর দিলেন না মিনিস্টার। লাইন কেটে দিলেন। ভার্গিস অপারেটরকে হুকুম করলেন মেডিকেল ইউনিটের ডাক্তারকে ধরতে। ডাক্তার লাইনে আসা মাত্র তিনি প্রশ্ন করলেন, কোনো চান্স আছে? আকাশলাল মারা গেছে। তবে তবে কি? কিছুদিন আগে ওর বুকে অপারেশন হয়েছিল, হয়তো মাইনর কিছু। কিন্তু ভদ্রলোক সুস্থ ছিলেন না, এটা পরিষ্কার। সুস্থ ছিলেন না? কি ডাক্তারি করো? অত লোকের সামনে মেজাজে হেঁটে এলো যে তাকে অসুস্থ বলছো? ওর ডেথ সার্টিফিকেটে পাঠিয়ে দাও। ভার্গিস এবার অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের মিটিংয়ে ডাকলেন। সবাই বসলে তিনি চুরুট ধরালেন। আপনারা জানেন, আমি আকাশলালকে গ্রেপ্তার করেছি, অর্থাৎ এ রাজ্যে আর কোনো ঝামেলা হবে না। কিন্তু লোকটা এই ধাক্কা সামলাতে না পেরে হার্ট ফেল করে মারা গিয়েছে। মিনিস্টার মনে করছেন এর রিয়াকশন খুব খারাপ হবে। আপনারা কি মনে করেন? প্রত্যেকের কথা খুঁজতে লাগলো যেন। ভার্গিস কিছুক্ষণ অপেক্ষা করে অসহিষ্ণু গলায় বললেন, বলুন বলুন, আমি আপনাদের মতামত চাই। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার বললেন, ওকে ধরার জন্য আজ গোলমাল হয়েছিল। পাবলিক ভাববে আমরা মেরে ফেলেছি, গোলমাল বাড়বেই। পাবলিক যদি না জানে? সবাই চমকে উঠল। ভার্গিস আবার বলল, ডেড বডি লুকিয়ে ফেলা যেতে পারে, অবশ্য সাংবাদিকরা ছিঁড়ে খাবে আমাকে। কিন্তু পাবলিকের হাতে ডেড বডি দিতে চাইছি না আমি। ওতে আবেগ আরও বেড়ে যাবে। কনিষ্ঠ একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বললেন, ওর এক কাকা বেঁচে আছে, তাকে ডেকে এনে কারফিউ থাকাকালীন সময় যদি কবর দেওয়া যায়। ভার্গিস বললেন, গুড আইডিয়া। হিন্দু হলে চিতা জ্বালাতে হতো, এটা আজ চুপচাপ সেরে ফেলা যাবে। লোক পাঠাও, ওর কাকাকে ডেকে আনো। তরুণ অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলল, স্যার, দিনের আলো ফোটার আগেই কাজটা করা উচিত এবং কালকের দিনটাতেও কারফিউ রাখুন। গুড। প্রবীণ বললেন,
কিন্তু জনসাধারণকে খবরটা একটু একটু করে দিলেই ভালো। যেমন আজ টিভিতে অ্যানাউন্স করা যেতে পারে আকাশলালের হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা ভালো নয়, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে ওকে। দ্যাট ইজ স্প্লেন্ডিড। তাই হবে। মিটিং শেষ। গল্পের আসরবাই অবগিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা আট কুঠুরি নয় দরজা। আজ ছিল এর অষ্টম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।